সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যে শিক্ষার্থীরা নতুনভাবে অংশগ্রহণ করতে যাচ্ছ, অথবা যারা ওল্ড ফার্স্ট ইয়ার আছো, অথবা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তাছাড়া আগামী দিনের যারা চাকরি পরীক্ষার প্রত্যাশী, বিসিএস পরীক্ষা দেবে, বিভিন্নভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের কাছে একটা নতুন টপিক, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই এই যে সময়ে আমরা কিছু লেখাপড়া যাতে করতে পারি এবং পরবর্তীকালেও ইউটিউবে থাকলে যাতে শিক্ষার্থীরা দেখতে পারে, বুঝে নিতে পারে, সেজন্য আমি আমার এই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে শুরু করতে যাচ্ছি বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্লাস নম্বর 1। আমরা আজকে আলোচনা করব ব্যাকরণিক শব্দ শ্রেণীর ধারণা। আমরা স্পষ্ট করার চেষ্টা করব বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী মূলত কি এবং এর শ্রেণী বিভাগ কিভাবে করা হয়েছে, প্রত্যেকটা শ্রেণীর সংজ্ঞা উদাহরণ সহ আলোচনা করব। আমরা এই আলোচনার জন্য মনে রাখবো যে আমাদের চারদিকে প্রচলিত যে ধারণা, সেখান থেকে একটু ব্যতিক্রম হবে। এর কারণ এটা একেবারে নতুন সংযোজিত বিষয়। আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সরকারি গৌরনদী কলেজ, গৌরনদী, বরিশাল। আমার মোবাইল নম্বর 01753960053। আমি বাংলায় লিখেছি 017017539600053। এই মোবাইল নম্বরের মাধ্যমে তোমরা যেখানে অস্পষ্টতা থাকবে জেনে নিতে পারবে। আশা করি বিষয়টি উপলব্ধি করার জন্য তোমরা খাতা কলম নিয়ে বসতে পারো এবং তোমাদের যে নির্দেশনা দেওয়া হবে, আমার জানা মতে, আমার প্রশিক্ষণ এবং আমার যতটুকু শিক্ষকতার অভিজ্ঞতা আছে তার ভিত্তিতে আমি ঠিক কথাগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে শোনার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন। ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে প্রসঙ্গ কথা, আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ব্যাকরণিক শব্দ শ্রেণী আসলে কি? আমাদের চারপাশে অনেকে পদ এবং ব্যাকরণিক শব্দ শ্রেণীকে এক করে ফেলেন। আশা করি তোমরা বুঝতে পারবে যে পদ আর ব্যাকরণিক শব্দ শ্রেণী এক জিনিস নয়। ব্যাকরণিক শব্দ শ্রেণী বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের একটি পাঠ। রূপতত্ত্ব মানে শব্দের প্রকরণের একটি পাঠ, একটি আলোচনা। প্রথাগত ব্যাকরণে পদের শ্রেণী বিভাগ করা হয়েছে, শব্দের নয়। প্রথাগত ব্যাকরণ কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আমাদের প্রচলিত যে ব্যাকরণ, এই ব্যাকরণ আসলে দীর্ঘকাল ধরে চর্চিত এবং অনেকদিন যাবৎ এই ব্যাকরণে কোনো নতুন গবেষণা সংযোজিত হয়নি এবং সেখানে আলোচ্য বিষয় অনেকটা দীর্ঘকালের চর্চিত বিষয়। এ কারণে সেখানে যে আলোচনা আছে সেই আলোচনার সাথে আমাদের একটু দ্বিমত করতে হবে, কারণ বর্তমান বাংলা একাডেমির যে ব্যাকরণ, সেটা হলো চলিত ভাষার ব্যাকরণ। এটা আগে যে ব্যাকরণটা ছিল অনেকটা সংস্কৃতের অনুকরণ। ইংরেজি এবং অন্যান্য ভাষাবিদরাও সেখানে ভূমিকা রেখেছে। সেজন্য বাংলা ব্যাকরণে আমাদের মনে রাখতে হবে, দরজাটা আটকে দাও, প্রথাগত ব্যাকরণ অনুসরণীয় নয়।
আমাদেরকে বাংলা একাডেমির ব্যাকরণটাকে অনুসরণ করতে হবে। এজন্য শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানবো, পদের নয়। প্রথাগত ব্যাকরণের শ্রেণীবিভাগ অনুসারে পদ 5 প্রকার, কিন্তু বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণে বাংলা ভাষার শব্দ শ্রেণীকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। 8 প্রকার, এটা মনে রাখতে হবে। এই প্রকারে পার্থক্য আছে, যেহেতু দৃষ্টিভঙ্গির নতুনত্ব এসছে এবং পরিভাষাগুলো নতুনভাবে ব্যবহৃত হয়েছে। এই আগের পরিভাষাও কিছু গৃহীত এবং কিছু বর্জিত, আর নতুন কিছু সংযোজিত। সুতরাং পদ আর শব্দ শ্রেণীকে এক করে ফেলা আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, শিক্ষার্থীরা জটিলতায় ভুগবে। সেটা থেকে বের হওয়ার জন্য আমাদের বাংলা একাডেমিকে অনুসরণ করতে হবে। আমাদের শিক্ষাক্রমে, আমাদের শিক্ষানীতিতে সেই কথা উল্লেখ করা আছে। প্রথাগত ব্যাকরণে অব্যয় ধারণাটি এই শ্রেণী বিভাগে গৃহীত হয়নি। শব্দ শ্রেণীতে অব্যয়ের ধারণা নাই, অব্যয় ছিল পদে, কিন্তু শব্দ শ্রেণীতে অব্যয় ধারণাটিকে বাদ দেওয়া হয়েছে। কারণ শব্দ শ্রেণী হিসেবে অব্যয় কারক বিভক্তি বহুল সংস্কৃত ব্যাকরণের ধারণা। সংস্কৃত ব্যাকরণে অব্যয়কে শ্রেণী বিভাগ হিসেবে নেওয়া হয়েছিল এবং সেখানে কারক বিভক্তির বিষয় ছিল বলে সেখানে অব্যয়কে গ্রহণ করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু বাংলা ভাষায় বিভক্তি প্রধান হলেও কারক প্রধান নয়। বাংলা ভাষার এই দৃষ্টিকোণটা অবশ্যই আমাদের শব্দের উপরে, আমাদের শব্দ শ্রেণী তৈরিতেও ভূমিকা রেখেছে। সংস্কৃত ব্যাকরণে বিভক্তি বহুলতার মধ্যে পদ বিশেষের বিভক্তিহীনতা যতটা প্রকট, বাংলায় ততটা প্রকট নয়। বাংলায় যেহেতু শূন্য বিভক্তি, অর্থাৎ যেখানে বিভক্তি চিহ্ন নেই সেখানেও প্রথমা বা শূন্য বিভক্তির ব্যবহার আছে, সেখানে কারক প্রধান নয়, চিহ্নটাই প্রধান। কিন্তু বাংলায় এই জন্য বিভক্তিহীনতা অতটা প্রকট নয়। আমরা অব্যয়ের ধারণাটা বাদ দেওয়ার পক্ষে আরো কিছু যুক্তি নিয়ে আলোচনা করি। বাংলায় একাধিক শব্দে কারকের বিভক্তি যোগ্য হয় না। বাংলায় যে অনুক্ত ক্রিয়াপদ আছে বা যে শব্দগুলোর সাথে ক্রিয়ার সম্পর্ক নাই, যেমন সম্বন্ধ, সম্বোধন পদ অথবা তুলনাবাচক শব্দে কিন্তু বিভক্তি মানে সেখানে কারক বিবেচনা করা হয় না। আবার বিভক্তি অস্পষ্ট থাকে, সেটাও আমাদের বাংলায় কিন্তু সুলক্ষ। কর্তা মুখ্য কর্মে বিভক্তি যোগ হয় না, এটা একটা লক্ষণীয় বিষয় বাংলা ভাষার। স্বাভাবিকভাবে এগুলোকে অব্যয় বলা সঙ্গত নয়। অব্যয় মানে অপরিবর্তনীয় শব্দাংশ, কিন্তু কর্তা বা মুখ্য কর্ম নিশ্চয়ই অব্যয় নয়। প্রথাগত ব্যাকরণে অব্যয়ের একাধিক শব্দ শ্রেণী, সমুচ্চয়ী, পদান্বয়ী, অনন্যয়ী অব্যয়কে গ্রহণ করা হয়েছিল। এই যে সংযোগ বিয়োজক অব্যয়, তারপরে অনন্যয়ী অব্যয় মানে শব্দের অন্য বা বাক্যের অন্যান্য পদের সাথে সম্পর্ক না রেখে যে অব্যয়ের ব্যবহার, সেটাকে অব্যয় হিসেবেই ধরা হয়েছিল। কিন্তু নানা দিক থেকে এই শব্দগুলির একের থেকে অন্যের ব্যাকরণগত চরিত্র ভূমিকা সম্পূর্ণ পৃথক, তাই এগুলোকে একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করার পিছনে কোনো যুক্তি নেই। এটা হলো বাংলা একাডেমির যারা ভাষাবিদ, ভাষা নিয়ে যারা নতুন ভাবে চিন্তা করেছেন তাদের সিদ্ধান্ত। সুতরাং এখানে আমাদের এই যুক্তিগুলোকে গ্রহণ করা দরকার। একের থেকে অন্যের ব্যাকরণগত চরিত্র ও ভূমিকা সম্পূর্ণ পৃথক, তাই এগুলোকে একটি শ্রেণীর অন্তর্ভুক্ত করা যাবে না। এই যুক্তিতে তারা বিভিন্ন ভাগে ভাগ করেছেন। প্রমিত বাংলা ব্যাকরণে সমুচ্চয়ী অব্যয়কে যোজক, পদান্বয়ী অব্যয়কে অনুসর্গ এবং অনন্যয়ী অব্যয়কে আবেগ শব্দ বলা হয়েছে। তাহলে অব্যয়ের যে শ্রেণী ছিল সমুচ্চয়ী, পদান্বয়ী এবং অনন্যয়ী অব্যয়, সেক্ষেত্রে এখন নতুন পরিভাষা ব্যবহৃত হচ্ছে। সমুচ্চয়ী অব্যয়কে বলা হয়েছে যোজক, পদান্বয়ী অব্যয়কে অনুসর্গ এবং অনন্যয়ী অব্যয়কে বলা হয়েছে আবেগ শব্দ। এটা শব্দ শ্রেণী নির্ণয় নতুন দৃষ্টিকোণ এনেছে। তো আমরা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করব।
আমরা যদি শাখা চিত্রের দিকে তাকাই, প্রমিত বাংলা ব্যাকরণে যে বাংলা শব্দ শ্রেণীর শাখা চিত্র করা হয়েছে, তাহলে আমাদের কাছে এটা আরো স্পষ্ট হবে। এই যে বাংলা শব্দ শ্রেণী, এটাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অর্থবাহী আর একটা হলো ব্যাকরণিক। অর্থবাহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আবিধানিক আর একটা হলো আবেগাত্মক। আবিধানিক শব্দগুলো হলো বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ। এগুলো অভিধান থেকে সরাসরি পাওয়া যায়। আর ব্যাকরণিক শব্দ সেগুলো যেগুলো মানে যোজক, অনুসর্গ আর আবেগাত্মক শব্দকে বলা হয়েছে আবেগ শব্দ। এই বিবেচনায় বাংলা শব্দ শ্রেণী আমরা দেখি এরকম বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ শব্দ, যোজক এবং অনুসর্গ। তাহলে এই তালিকাটা, এই শাখা চিত্রটা আমাদেরকে স্মরণে রাখতে হবে, এটা আমাদের মস্তিষ্কে গেঁথে রাখতে হবে, বারবার অনুশীলন করতে হবে। এটা যদি একে আমাদের টেবিলের সামনে রাখা যায়, তাহলে শব্দগুলো আমাদের নজরে আসবে এবং এগুলো সম্পর্কে ধারণা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলা শব্দ শ্রেণীর সংজ্ঞা এবং শ্রেণী বিভাগে লিখিত রূপটা দেখি। সংজ্ঞা দান করা হয়েছে এরকম, অর্থ মানে সংজ্ঞার্থ: ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকে বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী বলা হয়। তাহলে খেয়াল করো, ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে, ব্যাকরণিক যে দৃষ্টিকোণ এবং সেগুলোর ভিত্তিতে বাংলা ভাষার যে শব্দগুলো আছে, প্রচলিত শব্দ, সেগুলোকে যে কয় ভাগে ভাগ করা হয়েছে সেগুলোকে বলা হয়েছে বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী। বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণীকে 8 ভাগে ভাগ করা হয়েছে: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দ। বানানগুলো খেয়াল করার বিষয়। আমরা অনেক সময় ব্যাকরণ বানানে ভুল করি, শ্রেণী বানানে ভুল করি। শ্রেণী দীর্ঘিকার দিয়েও লেখা যায়, রসিকার দিয়েও লেখা যায়। আমাদের প্রমিত বাংলা ব্যাকরণ অনুযায়ী অবশ্যই এখন, বা বাংলা একাডেমির যে বর্তমান বানান বিধি সেটা অনুযায়ী অবশ্যই দুটোই যদি শুদ্ধ হয় তাহলে সংক্ষিপ্তটা ব্যবহার করতে হবে। দীর্ঘইকার, রসিকার দুটোই শুদ্ধ হলে সেখানে রসিকার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে বাংলা একাডেমির নিয়ম। এটা আমাদের শিক্ষাক্রম এবং শিক্ষানীতি অনুযায়ী অনুসরণ করতে হবে। বিভিন্ন জন বিভিন্ন অবস্থান থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। বানান খেয়াল করবে শব্দ শ্রেণীর। দেখো, বিশেষণে মূর্ধন্য ন আছে, ক্রিয়া বিশেষণে হাইফেন এবং আবেগ শব্দের মধ্যে একটা হাইফেন আছে, যোজক, সংযোজক চিহ্ন, যোগ চিহ্ন আছে। তাহলে আমরা দেখি যে এই যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা আসলে 8 প্রকার। এই 8 প্রকারের নাম আমরা মনে রাখবো। তাহলে এগুলো সংজ্ঞার দিকে যদি যাই, বিশেষ্য আমরা ইংরেজি নাম ব্যবহার করব সাথে সাথে, নাউন। বিশেষ্যের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। অর্থ অনুসারে এই শব্দ শ্রেণী কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, দ্রব্য, গুণ বা অবস্থান নাম বোঝায়। উদাহরণ: নজরুল, ঢাকা, বাঘ, সুন্দরবন, দয়া, হাসি। আমরা বাংলা একাডেমির যে প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, সেখানে যতগুলো উদাহরণ আছে সম্ভব মতো আমরা স্লাইডে আনার চেষ্টা করেছি, যাতে শিক্ষার্থীদের নজরে আসে। বিশেষ্যের সংজ্ঞা নিয়ে আমাদের কখনোই খুব একটা অসুবিধা হয় না, কিন্তু একটু খেয়াল করার বিষয় এই যে গুণ, অবস্থা ইত্যাদির নামও কিন্তু বিশেষ্য। এগুলোকে কখনো বিশেষণ বলা যাবে না। সর্বনামের সংজ্ঞা, সর্বনামের ইংরেজি নাম হচ্ছে, ইংরেজি ব্যাকরণে প্রোনাউন। এর বৈশিষ্ট্য হচ্ছে বাক্যে বিশেষণের অনুরূপ ভূমিকা পালন করে, বিশেষ্যের মতোই কারক ও বচন ভেদে তার রূপের পরিবর্তন করে। সর্বনাম অনেক ক্ষেত্রে বিশেষ্য পদবন্ধ, বিশেষ্যের যে শব্দ উচ্চ বা বিশেষ্য স্থানীয়
বাক্যাংশের পরিবর্তে ব্যবহৃত, একটা বাক্যাংশ বিশেষ্যের কাজ করতে পারে। তো এই যে বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত বিশেষ্যের মতো ভূমিকা রাখা যে শব্দগুচ্ছ, সেগুলোই হলো সর্বনাম। সে, তিনি, ওরা, একজন ইত্যাদি। এরপরের শ্রেণীটি হলো বিশেষণ, অ্যাডজেক্টিভ। বিশেষণের সংজ্ঞা বা এর বৈশিষ্ট্যগুলো, প্রমিত বাংলা ব্যাকরণের বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করা হয়েছে। বিশেষণ হচ্ছে সেই শব্দ শ্রেণী যা অন্য শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে শব্দটিকে বিশেষিত করে। বিশেষিত করে মানে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। তাহলে অর্থকে বিশদ বা সীমিত করে, অর্থকে বিস্তৃত করে অথবা সংক্ষিপ্ত ভাবে বোঝায়, সংকীর্ণ করে, তখন সেটা বিশেষণ। বিশেষণ যখন কোনো কিছুর গুণ, অবস্থা, বৈশিষ্ট্য প্রকাশ করে তখন সেই শব্দের অর্থ বিশদ হয়। যদি গুণ বোঝায়, অবস্থা বোঝায় বা বৈশিষ্ট্য বোঝায় তখন হবে বিশদ। নীল আকাশ, আকাশটা নীল, আকাশের রং বিশদ করছে। সুন্দর বাগান, বাগানের পুরো ধারণাটা আমাদের মস্তিষ্কে নিয়ে আসছে, বাগানটা কেমন। চটপটে ছেলে, বৈশিষ্ট্য বোঝাচ্ছে, ছেলেটাকে ব্যাখ্যা করছে আমাদের কাছে গুণ। ক্ষুদ্র গ্রহ, গ্রহের অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে এগুলো অর্থের বিশদ করেছে। তাহলে বিশেষণ জানলাম। এরপর ক্রিয়া, ক্রিয়া হচ্ছে ভার্ব। যে শব্দশ্রেণী দ্বারা কোনো কিছু করা, থাকা, হওয়া, ঘটা, অনুভব করা ইত্যাদি কাজের, অবস্থার বা প্রক্রিয়ার ধারণা বোঝায় তাকে ক্রিয়া বলে। তাহলে করা, থাকা, হওয়া, ঘটা, অনুভব করা ইত্যাদি কাজের বা অবস্থার বা প্রক্রিয়ার ধারণা বোঝায়, তখন সেটাকে বলে ক্রিয়া। করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন খাই, কাচ্ছে, তুলছে, হবে ইত্যাদি। ক্রিয়া বিশেষণ আগে বিশেষণের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এখন প্রমিত বাংলা ব্যাকরণে ক্রিয়া বিশেষণকে আলাদা শ্রেণীভুক্ত করা হয়েছে। এর পক্ষের যুক্তি আমরা পরে উপস্থাপন করব পরবর্তী ক্লাসে। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ বাক্যের ক্রিয়াকে বিস্মিত করে থাকে। তাহলে বিশেষণ করে বিশেষ্য বা সর্বনামকে বিস্মিত, আর ক্রিয়া বিশেষণ করে ক্রিয়াকে বিস্মিত। এটি ক্রিয়ার গুণ, প্রকৃতি, বৈশিষ্ট্য, অর্থ প্রকাশক শব্দ হিসেবে কাজ করে। তাহলে ক্রিয়ার গুণ, এটা কিন্তু নাম শব্দের না, প্রকৃতি মানে অবস্থা, অর্থ প্রকাশক শব্দ। ক্রিয়ার সময়, স্থান, প্রকার, উৎস, তীব্রতা, উপকরণ ইত্যাদি প্রকৃতিগত অবস্থার অর্থগত ধারণা দেয়। তাহলে ক্রিয়া বিশেষণ বুঝতে গেলে এই বিষয়গুলোকে আমাদের মস্তিষ্কে ধারণ করতে হবে, যে ক্রিয়া বিশেষণ সম্পূর্ণরূপে ক্রিয়ার অবস্থা প্রকাশ করে, এর বাইরের অন্য শব্দের নয়। দ্রুত, গুনগুনিয়ে, জোরে, ধীরে এগুলো ক্রিয়া বিশেষণের উদাহরণ। সে গাড়িটি দ্রুত চলছে, চলছে কিভাবে? দ্রুত। সে গুনগুনিয়ে গান গাচ্ছে, গুনগুনিয়ে। অত জোরে হেসো না, তাহলে জোরে হলো ক্রিয়া বিশেষণ, হেসো না ক্রিয়ার অবস্থা বোঝাচ্ছে। ধীরে, ধীরে বায়ু বয়, কিভাবে বয়? ধীরে, এগুলো ক্রিয়ার অবস্থা প্রকাশ। যোজক, কানেকটিভস, এটা পূর্বে এটা পদ শ্রেণীর মধ্যে ছিল না। যোজক বলা হয়েছে নতুন শ্রেণী হিসেবে, কিন্তু এগুলো আগে অব্যয় হিসেবে পরিচিত ছিল। যোজক একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশের অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন ঘটায়। তাহলে যোজকের কাজ হচ্ছে সংযোগ, বিয়োগ অথবা সংক্ষেপণ, সংকোচন করে। তাহলে যোজকের কাজ একাধিক শব্দ, পদবন্ধ, বাক্যকল্প কিংবা বাক্যকে জুড়ে দেওয়া বা সম্পর্কিত করা। যোজক যে কাজটা করে, শব্দগুলোকে এক করতে পারে, পদের সমষ্টিকে এক করতে পারে, বাক্যকল্প মানে বাক্যের অংশ বিশেষ বা বাক্যের মতো, পুরো বাক্য নয়, এবং পুরো বাক্যকেও জুড়ে দিতে পারে বা সম্পর্কিত করতে পারে। উদাহরণ এবং, ও, আর, নতুবা ইত্যাদি।
এরপরে আমরা আলোচনা করব অনুসর্গ। এটা উন্নত শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটা অংশ। পোস্ট পজিশন, যে শব্দ শ্রেণী কখনো স্বাধীনভাবে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে তার অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। তাহলে শব্দ বিভক্তির মতো ব্যবহৃত হয়। শব্দ বিভক্তির কাজ কি? বাক্যস্থিত একটি পদের সাথে আরেকটা পদের সম্পর্ক নির্দেশ করা। তাহলে শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয় তখন সেই শব্দটাকে বলা হচ্ছে অনুসর্গ। এগুলোকে এক ধরনের সহায়ক শব্দ, যেগুলো বাক্যে অন্য কোনো পদের পরে বসে পদটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে। এগুলো সহায়ক শব্দ, পদের পরে বসে পদটিকে বাক্যের সাথে সম্পর্কিত করতে পারে কিংবা বিভক্তির মতো কাজ করে, তখন এগুলোকে বলা হচ্ছে অনুসর্গ। এগুলো পরসর্গ বা কর্ম প্রবচনীয় বলা হয়ে থাকে। তাহলে এগুলোকে পরসর্গ বা কর্ম প্রবচনীয়। অনুসর্গের পূর্ববর্তী সংজ্ঞাতেও এই পরসর্গ কর্ম প্রবচনীয় বাংলা প্রচলিত ব্যাকরণেও এটা ছিল। তবে দু একটি অনুসর্গ বিভক্তি ছাড়া অন্য ভূমিকাও পালন করে। যেমন কারণবাচক বলে, তুমি আসবে বলে, তখন এটা কারণবাচক হয়ে যায়। তখন কারণবাচক মানে যে ভূমিকা, কারণ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। যেমন দ্বারা, দিয়ে, কর্তৃক, জন্য ইত্যাদি। তাহলে অনুসর্গ সম্পর্কে আমাদের এই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে। আবেগ শব্দের সাহায্যে মনের নানা ভাব ও আবেগকে প্রকাশ করা হয়। মনের যে আকস্মিক ভাব, খুব আনন্দ, বিস্ময়, এই ভাবগুলো আকস্মিক ভাবে প্রকাশ পায়, এগুলোকে বলা হচ্ছে আবেগ শব্দ। প্রথাগত ব্যাকরণে এগুলোকে অনন্যই, মনোভাববাচক বা অন্তর্ভাবাত্মক অব্যয় বলা হয়ে থাকে। প্রথাগত ব্যাকরণে এগুলোর বিভিন্ন নাম আছে। অনন্যই মানে যার বাক্যের সাথে অন্যান্য পদের সাথে সম্পর্ক থাকে না। মনোভাববাচক মানে মনোভাব প্রকাশ করে এমন। আর অন্তর্ভাবাত্মক আমাদের মনের আকস্মিক ভাব প্রকাশ করে, এই অব্যয় বলা হতো, কিন্তু এখন এটাকে একভাবে বলা হচ্ছে আবেগ শব্দ, ইন্টারজেকশনস ইংরেজিতে। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সাথে সম্পর্কিত না হয়ে আলগা বা স্বাধীনভাবে বাক্যে বসে। তাহলে অন্য শব্দের সাথে যুক্ত হয় না, আলাদা বা স্বাধীনভাবে বসে। যেমন আরে, উ, যা, হে বন্ধু ইত্যাদি। তাহলে আমরা এই 8 প্রকারের বৈশিষ্ট্য এবং উদাহরণ আজকে দেখলাম। আমরা যদি শব্দ শ্রেণী সম্পর্কে আমাদের চারপাশে যে বই পুস্তক আছে তার মাধ্যমে একটু উপলব্ধি করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে পরের ক্লাসগুলোতে আমরা বিশদভাবে আরো 2টো ক্লাস নিয়ে আমরা শব্দ শ্রেণীকে শিক্ষার্থীদের সামনে স্পষ্ট করতে পারবো। এটা বলা যেতে পারে ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রারম্ভিক ক্লাস, ব্যাকরণিক শব্দ শ্রেণীর খুঁটিনাটি সম্পর্কে আলোচনার ক্লাস। শব্দ শ্রেণী এবং পদ কেন আলাদা, এটার জন্য আমরা কিছু কথা মনে রাখবো। প্রতিটি অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে, কিন্তু বিভক্তিযুক্ত শব্দ বা বাক্যে ব্যবহৃত শব্দকে বলে পদ। তাহলে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি হলো শব্দ, কিন্তু বাক্যে ব্যবহৃত হওয়ার পরে সেটা হয় পদ। তাহলে আগে আমরা পদের শ্রেণী বিভাগ পড়তাম, কিন্তু এখন আমরা কিন্তু ধ্বনি বা ধ্বনি সমষ্টির যে শব্দরূপ সেটার শ্রেণী বিভাগ আলোচনা করব। শব্দ অভিধানবদ্ধ এবং বাক্যে ব্যবহারের আগেই নির্মিত। বাক্যে ব্যবহারের আগে শব্দের কি রূপ সেটা হলো শব্দ শ্রেণীর আলোচ্য, কিন্তু পদ অভিধান থেকে গৃহীত এবং বাক্যে ব্যবহৃত। অভিধান থেকে নেওয়া হয়, কিন্তু বাক্যে ব্যবহৃত হওয়ার আগে পদ হতে পারে না। তাহলে শব্দ একেবারেই অভিধানের ব্যাপার, কিন্তু পদ অভিধান থেকে নেওয়া হলেও বাক্যে ব্যবহারের আগে পদ বলা যাবে না।
শব্দ দুই প্রকারে সৃষ্ট, সিদ্ধ ও সাধিত। সিদ্ধ মানে মৌলিক শব্দ, যেটা ভাঙা বা বিশ্লেষণ করা যায় না অথবা কোনো ব্যাকরণিক প্রক্রিয়ায় তৈরি হয়নি। আর সাধিত মানে কোনো ব্যাকরণিক প্রক্রিয়ায় তৈরি হয়েছে, যেটাকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। কিন্তু পদ মাত্রই সাধিত এবং এর প্রকরণ শব্দের মতো নয়। পদ আর শব্দকে একভাবে দেখলে বিভ্রান্তি হবে, একরকম না। শব্দ সাধারণভাবে উপসর্গ ও নানা ধরনের প্রত্যয় যোগে নির্মিত। শব্দ গঠনের নানা উপায় আছে। উপসর্গ, প্রত্যয়, বিভক্তিও যুক্ত হয়, অনেক সময় সমাসীন নিয়মে শব্দ গঠিত হয়। তারপরে আরো অনেক প্রক্রিয়ায় শব্দ গঠিত হতে পারে। কিন্তু উপসর্গ এবং প্রত্যয়, সমাস এগুলো শব্দ গঠনের মূল উপায়। কিন্তু পদ সাধনে বিভক্তি যুক্ত হয় এবং কখনো কখনো বিভক্তি শূন্য বা প্রচ্ছন্ন থাকে। পদ তৈরি করার সময় বিভক্তি যোগ করা লাগবে এবং বিভক্তি শূন্য থাকুক বা উচ্চ থাকুক বা দেখা না যাক, প্রচ্ছন্ন থাক। প্রচ্ছন্ন কথার মানে হচ্ছে দেখা যাবে না কিন্তু শব্দের সাথে আছে ধরে নেওয়া হবে। মা শিশুকে চাঁদ দেখান, মা শব্দের সাথে কোনো বিভক্তি দেখা যাচ্ছে না, কিন্তু বাক্যে ব্যবহৃত শব্দ বলে মায়ের সাথে একটা শূন্য বিভক্তি আছে ধরে নিতে হবে, এজন্য প্রচ্ছন্ন। শব্দ নির্মাণে প্রতিটি শব্দ একবারই নির্মিত। শব্দ প্রতিটা শব্দ একবার নির্মাণ করা যাবে, কিন্তু পদ নির্মাণ প্রতিনিয়ত। ভাষা ব্যবহারের উপর নির্ভর করে কি রকম ভাবে পদটা কাল পুরুষ বিভক্তি অনুযায়ী বিভক্তি যুক্ত হবে, কিন্তু শব্দে বিভক্তি যুক্ত হবে না। শব্দ আসলে সেটা উপসর্গ প্রত্যয় যেভাবে গঠিত হোক, একবার তৈরি হয় সেটার একটা অর্থ দাঁড়িয়ে যাবে, সেটার একটা প্রকৃতি দাঁড়িয়ে যাবে। সুতরাং শব্দের সাথে পদের পার্থক্য যথেষ্ট। অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পর্কহীন, একটার সাথে আরেকটার সম্পর্ক নাই, প্রত্যেকটা আলাদা। কিন্তু পদ কেবল বাক্যেই পরস্পরের সাথে নানাভাবে যুক্ত হয়ে পদবন্ধ রচনা করে এবং এই পদবন্ধগুলো বাক্যের অংশ। তাহলে পদ একটার সাথে আরেকটা সম্পর্ক থাকতে হবে, কিন্তু শব্দগুলো তো অভিধানে আলাদা আলাদা অর্থ নিয়ে আছে। এজন্য শব্দের শ্রেণী আমাদের আলাদা বিষয়। সব শব্দই অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু সব পদে অর্থ প্রকাশ করতে পারে না। বাক্যে ব্যবহৃত সব পদের কিন্তু অর্থ নাই। অনেক শব্দ আছে যেটার অর্থ না করেও আমরা বাক্যটাকে বুঝতে পারি, কিন্তু শব্দের অর্থ থাকতে হবে। শব্দের আকার অপেক্ষাকৃত ছোট, কেননা এটা বিভক্তি বা অন্য কিছু যুক্ত হয় না, কিন্তু পদের আকার অপেক্ষাকৃত বড়। শব্দের শ্রেণী মূলত অর্থ নির্ভর। শব্দ শ্রেণী করতে গেলে আমাদের শব্দের অর্থটা বিবেচনা আনতে হবে। শব্দের শ্রেণী বা পদের শ্রেণীবিভাগ বাক্যের ব্যবহার উপর নির্ভর করে, পরে এই শব্দের কথাটা পদের হবে। তাহলে শব্দের শ্রেণী অর্থের উপর আর পদের শ্রেণীবিভাগ বাক্যে ব্যবহার উপর নির্ভর করে, এটা আমাদের খেয়াল রাখা দরকার। তাহলে এই যে 9টা পয়েন্ট আমরা উল্লেখ করলাম, এই 9টা পয়েন্ট কিন্তু শব্দ পদের পার্থক্য বোঝার জন্য খুবই জরুরি। তাহলে আমাদের শব্দ শ্রেণী আর পদ এক করে ফেলা হবে না, আমাদের ধারণাগত স্পষ্টতা আসবে। আমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী পাঠের জন্য আমরা যখন 2010 সালে আমাদের শিক্ষানীতি পেলাম, 2012 সালের যে শিক্ষাক্রম হলো, এগুলোর ভিত্তিতে আমরা কিন্তু প্রচুর প্রশিক্ষণ পেয়েছিলাম। বা জাতীয় শিক্ষাক্রম এর প্রশিক্ষণ আমাদের শিক্ষকদেরকে দেওয়া হয়েছিল। আমি একজন মাস্টার ট্রেনার ছিলাম সরকারি কর্মকর্তা হিসেবে, এবং বরিশাল অঞ্চলের প্রায় 629 জন, যতদূর মনে পড়ে 629 জন প্রশিক্ষণার্থী, বিভিন্ন কলেজের শিক্ষক, বাংলা বিষয়ের শিক্ষক, তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সরকার সেখানে অনেক টাকা পয়সা, তাদের প্রতিদিনকার মানে যতদিন ট্রেনিং সেশন ছিল, খাবারের ব্যবস্থা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, পাঠ উপকরণ দিয়েছেন। কিন্তু আলোচনার পরে যখন প্রশিক্ষণ শেষ হয়েছে, সার্টিফিকেট আর টাকা বুঝে নিয়ে এসে ওই প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে শিক্ষকরা আর ওই মানে শিক্ষাক্রমের ধারণাটা ব্যবহার করতে যান নাই।
সাধারণত বাজারে প্রচলিত যে বই, ব্যাকরণ বইগুলো, যেগুলো আসলে গাইড বই, যারা কোনো সিলেবাস অনুসরণ করে নাই, তাড়াহুড়া করে একরকম মানে ডিগ্রি, পূর্ববর্তী প্রচলিত ব্যাকরণ ইত্যাদির ভিত্তিতে বই প্রকাশ করেছে। তার ভিত্তিতে আমাদের কলেজগুলোতে, আমাদের শিক্ষার্থীদের সামনে আমাদের এই ব্যাকরণিক শব্দ শ্রেণীর ধারণা দিয়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের আসলে করার কিছু নাই এ ব্যাপারে। আমাদের শিক্ষার্থীদেরকে পড়াতে হলে আমাদের শিক্ষকদেরকে দুইটা বই অনুসরণ করতে হবে। মূল বই হিসেবে পড়তে হবে শব্দ শ্রেণীর জন্য প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমির বই। এর প্রচার নাই, কেননা এতে লাইব্রেরি গুলোর খুব একটা লাভ হয় না। এই বইটা কিন্তু রেফারেন্স বই বা সহায়ক গ্রন্থ হিসেবে অবশ্যই এটা পড়তে হবে শিক্ষকদেরকে, এবং তার ভিত্তিতে ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়াতে হবে। সম্ভব হলে শিক্ষার্থীরাও এই বই কিনবে। এটা প্রথম খণ্ড। আর আরেকটা আছে বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ দ্বিতীয় খণ্ড। তাহলে এই দুইটা বই প্রায় 1000 টাকার মতো দাম, 950 টাকার মতন। আমরা এই বই শিক্ষার্থীরা পড়ে উদ্ধার করতে পারবে না, কিন্তু শিক্ষকদেরকে পড়ার দরকার। শিক্ষার্থীদের জন্য কিন্তু একটা বই বাংলা একাডেমি প্রণয়ন করেছে, সেটা হলো বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ। প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ বইটা ছোট এবং দামও আয়ত্তের মধ্যে। এই বইটা থেকে চলিত ভাষার ব্যাকরণ পড়তে পারবে এবং বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী সম্পর্কে ধারণা স্পষ্ট হবে। সম্মানিত শিক্ষক মন্ডলীর প্রতি বিশেষ নিবেদন, বাজারে প্রচলিত ব্যাকরণ বইগুলো মূলত ব্যাকরণের গাইড বই। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এ ধরনের 50-60টি বই প্রচলিত আছে, কিন্তু এগুলোর একটিও পূর্ণাঙ্গ নয়। সুতরাং জাতীয় শিক্ষাক্রম 2012 পুরোপুরি ভাবে অনুসরণ করুন। এই যে পুরোপুরি অনুসরণ করতে হবে, সম্পূর্ণভাবে অনুসরণ করতে হবে এই জাতীয় শিক্ষাক্রম 2012। গাইড বই কোম্পানিগুলো দ্বারা বিভ্রান্ত না হয়ে শিক্ষক সুলভ আদর্শ ও নিজস্ব মেধাশক্তি ব্যবহার করলে উপকৃত হবে। আমরা শিক্ষকরা সম্মানিত হব, আমাদের শিক্ষার্থীদের পড়ানোর সময় ব্যবহার করতে পারবো, এবং শিক্ষার্থীরা পরবর্তীকালে যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, বিসিএস পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিকের পরে আমাদের কোনো শিক্ষার্থী আর বাংলা ব্যাকরণ এভাবে পড়তে যাবে না। তাদের এই ধারণাগুলোর উপরেই কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিভিন্ন বৃত্তি পরীক্ষা বা দেশের বাইরের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা যে কোনো চাকরি পরীক্ষায় বাংলা ভাষা, ব্যাকরণ এবং বাংলা সাহিত্যের ইতিহাস এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, বাংলা ব্যাকরণ থেকে আসে। সেখানে তো ব্যাকরণিক শব্দ শ্রেণীর ধারণাটা প্রয়োজন আছে, যেহেতু এটা নতুন সিলেবাসের সংযোজিত অংশ। যখন তারা বুঝতে পারবে পদ আর শব্দ শ্রেণী আমরা এক করে তাদেরকে বুঝিয়েছিলাম, তারা বিভ্রান্ত হয়েছিল, তখন তারা কিন্তু আমাদেরকে সম্মান দিতে পারবে না। আমরা সম্মানিত হব আমাদের কাজে। আমাদের যে কাজটা হয়ে যায় সেটাকে আর পরিবর্তন করা যায় না, যে কথা বলা হয়ে যায় সেটা আর পরিবর্তন করা যায় না। সরকার তাহলে এত টাকা খরচ করে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন কেন? আমাদেরকে ঢাকায় নিয়ে মাস্টার ট্রেনার করলেন, আর বরিশাল অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে একই সময়ে এই যে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট গুলো ব্যবহার করে, তারপরে যে এইগুলো ব্যবহার করা হয়েছে বিএড কলেজগুলা, শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলো, অবশ্যই আমরা সেই অর্থ এর সুব্যবহার, সদ্ব্যবহার যাতে হয় সেই কাজটা আমাদের শিক্ষকরা করবেন। আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী পড়াবো, পদ আর ব্যাকরণিক শব্দ শ্রেণী এক নয়, এ কথাটা মাথায় গেঁথে নিতে হবে এবং বই পড়ে জেনে বুঝে পড়তে হবে। আমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপর আরো 2টো ক্লাস আমি নেব। ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে 8টা ভাগ, এর 4টা ভাগ নিয়ে এর শ্রেণী বিভাগ নিয়েও আলোচনা করব, এই জন্যে যাতে শিক্ষার্থীদের কাছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীর ধারণা স্পষ্ট হয় এবং আমাদের শিক্ষকদের কাছেও এই যে ক্লাসগুলো এগুলো যেন রেফারেন্স হিসেবে কাজে লাগে, সেজন্য আমি
আরো দুটো ক্লাস কষ্ট করে প্রস্তুত করেছি, সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের আগামী প্রজন্মেরও কাজে লাগবে এরকম বিশ্বাস নিয়ে। একজন শিক্ষার্থীও যদি উপকৃত হয়, একজন শিক্ষক যদি এর দ্বারা প্রভাবিত হন ঠিক অর্থে, তাহলে আমার শ্রম সার্থক হবে। আমরা যে সহায়ক বইগুলো ব্যবহার করতে পারি, রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করতে পারি, বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ। আমি ছবি উপস্থাপন করলাম কভার পৃষ্ঠার। বাংলা একাডেমিতে গিয়ে আপনারা যোগাযোগ করলে নিতে পারবেন, বা আপনার এলাকায় বাংলা একাডেমির যদি কোনো বই আনে এরকম প্রতিষ্ঠান থাকে, লাইব্রেরি থাকে, তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। প্রথম এবং দ্বিতীয় খণ্ডের কভার পৃষ্ঠার ছবি হলো এটা। আর ছাত্র পাঠ্য যে বইটা করা হয়েছে, প্রথম বই দুইটা আমি মনে করি শিক্ষকদের জন্য খুব কার্যকর। আর বাংলা একাডেমির প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, এটা আপনারা শিক্ষার্থীদেরকে কিনতে বলতে পারেন। তারা শুদ্ধভাবে বাংলা ব্যাকরণের ধারণা লাভ করতে পারবে, এই বিশ্বাস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। আরেকটা কথা হলো, জাতীয় শিক্ষাক্রম 2012 এর যে বাংলা বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম, আপনাদের স্মরণে যদি থাকে তাহলে একটু দেখবেন। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, এটা শিক্ষকরা অবশ্যই আবার একটু খুলে দেখবেন, অনুসরণ করবেন, আলোচনা করবেন। কোনোভাবেই এর থেকে আপনাদেরকে আমি বলবো না যে বিচ্যুত হবেন বা বিভ্রান্তি তৈরি করবেন। আসলে আমরা ঘরে ঘরে যদি নিজ নিজ সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদেরকে পড়াই, ইচ্ছা মতো পরীক্ষার খাতা মূল্যায়ন করি, তাহলে আমাদের এই শিক্ষা নীতির দরকার কি, আমাদের শিক্ষাক্রমের দরকার কি, আমাদের বাংলা একাডেমি ভাষা বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান এটা পরিচালিত হওয়ার কি দরকার? আমি আশা করি এটা অবশ্যই দরকার। এজন্যই তো আমাদের গণপ্রজাতন্ত্রী সরকার এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে লালন করছেন। আমরা মানে ভুল করতে পারি, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে বিশেষজ্ঞ মহল বসেন, ভাষা নিয়ে গবেষণা করেন, ভাষার বদল ঘটে। কোনো ভাষার ব্যাকরণ অন্য ভাষার হুবহু অনুকরণ হতে পারে না। আমাদের বাংলা ভাষার ব্যাকরণ কি হুবহু সংস্কৃতের অনুকরণ হতে পারে? সংস্কৃত বাংলা এক না। আবার বাংলা ভাষার ব্যাকরণ কি ইংরেজি ব্যাকরণকে পুরোপুরি অনুসরণ করতে পারবে না। একটা ভাষার সাথে আরেকটা ভাষার হুবহু সম্পর্ক হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থায় এই যে মানে একটা যদি নতুন কিছু যুক্ত হয়, সেটা গ্রহণ করতে যে আমাদের মনে দ্বিধা তৈরি হয়, সেটা আমাদের একটা প্রবণতা। আশা করি নতুনকে স্বাগত জানাই। এটা ব্যাকরণিক শব্দশ্রেণী, এটা পদ না। ব্যাকরণিক শব্দশ্রেণী পাঠদান করি উচ্চ মাধ্যমিকে, তাহলে শিক্ষার্থীদের এখানে 5টা নম্বর আছে, প্রশ্ন উত্তর আসে, আবার শব্দশ্রেণী নির্ণয় আসে। তো সেখানে যেন তারা আমাদের কারণে নম্বর কম না পায়, বা আমরা জানি না বলে উত্তর মূল্যায়নের সময় কেটে না দিই, তাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। আশা করি আমাদের এই যে আজকের আলোচনা আমাদের কাজে লাগবে। আগামী দুটো ক্লাসের জন্য আমি আগাম মানসিক প্রস্তুতি নিতে বলছি। আগামী দুটো একটা ক্লাস বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীর দ্বিতীয় ক্লাসটা হবে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ এবং ক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে। এটা প্রথাগত ব্যাকরণ থেকে না, আমরা অবশ্যই প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ থেকে আলোচনা করব। ক্লাস নম্বর 3-এ আলোচনা হবে ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ এবং আবেগ শব্দের শ্রেণী বিভাগ। এই আলোচনা আমাদেরকে সমৃদ্ধ করবে, শব্দ শ্রেণী নির্ণয়ে আমাদেরকে সহায়তা করবে। আমরা এই রোজার মধ্যে রোজা রেখেও এই আলোচনা করতে পারলাম। আমাদের শিক্ষার্থীদের জন্য এই সুস্থতার জন্য আল্লাহ আমার সহযোগিতা, আল্লাহর যে রহমত আমাদের উপর ছিল, সরকারি নির্দেশনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে আয়োজন, সব মিলিয়ে শিক্ষার্থীদের এবং আগামী দিনের মানুষের কল্যাণার্থে
আমরা এই ক্লাসগুলো একেবারে নিঃস্বার্থভাবে কোনো আর্থিক সংশ্লেষ ছাড়া, কোনো সহযোগিতাও কোথাও থেকে পাই নাই, আর কোথাও থেকে কোনো আর্থিক কিছু প্রাপ্তির আশাও নাই। শুধু একজনও যদি উপকৃত হয় সেই আশা নিয়ে, সে একজন শিক্ষকের মানসিকতা নিয়ে চিরকাল চেষ্টা করেছি যে শিক্ষক যেন হতে পারি একজন, সেই আশাটুকু নিয়েই এই কাজ করতে পারছি। এজন্য আমার এ ব্যাপারে যারা সহায়তা করেছে, আমার সন্তানরাও এবং আমার পরিবার পরিজন যদি সময় না দিত, এই স্লাইড তৈরি করা এত সময়, অনেক সময়ের ব্যাপার। আর কারিগরিভাবে আমার সন্তানের যে ভূমিকা আছে, এবং এই জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে এগুলো দেখে, বা যদি কোনো শিক্ষক দেখেন, যদি কোনো বন্ধু এটা দ্বারা উপকৃত হন, তাহলে তাদের সবার জন্য আগাম ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া জানাচ্ছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তিনি সামর্থ্য দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।